হ্যালো স্টুডেন্টস, আজ আরেকটা গল্প পড়ব। গল্পটার নাম হচ্ছে টেলস অফ চাইল্ডহুড, রাইটার রোয়াল্ড ডাল। জন্ম 1916, মৃত্যু 1990। হি ওয়াজ এ ব্রিটিশ নভেলিস্ট, উপন্যাসকার, উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরি রাইটার, ছোট গল্প লিখেছেন, পোয়েট, কবিতা লিখেছেন এবং তিনি স্ক্রিন রাইটার মানে সিনেমার স্ক্রিপ্টও লিখেছেন। এবং আরেকটা পরিচয় হচ্ছে ফাইটার পাইলট। তিনি অনেক বই লিখেছেন, বিখ্যাত মানুষ তিনি। এবং এই যে গল্পটা পড়বো, টেলস অফ চাইল্ডহুড, এটা তার অটোবায়োগ্রাফি থেকে নেওয়া এবং অটোবায়োগ্রাফি থেকে ছোটো করে নেওয়া সংক্ষিপ্ত একটি অংশ, যেটাকে ইংলিশে আমরা বলি এক্সার্প্ট। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম অটোবায়োগ্রাফি বয় টেলস অফ চাইল্ডহুড, যেখান থেকে নেওয়া হয়েছে এটা। এবার তাহলে লেখাটার মধ্যে যাই। মাই ফাদার হ্যারল্ড ডাল ওয়াজ আ নরওয়েজিয়ান who came from a small town near Oslo called Sarpsborg. My father মানে লেখকের বাবা একজন নরওয়ের লোক ছিলেন এবং তিনি ওসলো টাউনের কাছে থাকতেন এবং জায়গাটার নাম হচ্ছে স্পার্সবর্গ এবং ওই ছোট্ট শহরে তিনি থাকতেন। His own father, my grandfather, was a fairly prosperous merchant who owned a store in Sparsberg and traded in just about everything from cheese to kitchenware. তার দাদু, লেখকের দাদু ছিলেন একজন সমৃদ্ধশালী ব্যবসাদার। তার একটা দোকান ছিল, সেই দোকানে এভরিথিং পাওয়া যেত, মানে সব কিছু পাওয়া যেত। সেটা বোঝানোর জন্য বলেছেন যে চিজ টু চিকেন ওয়াইর, চিজ থেকে মুরগির যে জাল, মুরগিকে বন্ধ করে রাখার সেই জিনিস পাওয়া যেত, সেটা ওই স্পার্সবার্গে। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম ওয়েন হি ওয়াজ 14। 14 বছর বয়সে আমার বাবা একটা হাত হারিয়েছিলেন। বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু তিনি জাহাজের ব্যবসায় খুব সফল হয়েছিলেন। আর শিপ ব্রোকার ইজ আ পারসন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস ওয়েন ইট কামস টু পোর্ট: ফুয়েল, ফুড, রোপস অ্যান্ড পেন্ট, সোপ, টাওয়েলস, হ্যামার্স, নেলস অ্যান্ড থাউজেন্ড অফ আদার লিটল আইটেমস। শিপ ব্রোকার্স হচ্ছে সেই সব মানুষেরা যারা জাহাজ যখন বন্দরে এসে পৌঁছায়, বন্দরে নোঙর করে, তখন তাদের অনেক কিছু লাগে: তেল, সাবান, পেরেক, হাতুড়ি, রং, এভরিথিং। মানে আসলে নোঙর করার পর সেখানে জাহাজের যা যা সমস্যা হচ্ছে সেগুলো সারানো হয়, জাহাজে যে মানুষগুলো আছে তাদের প্রয়োজনীয় জিনিস লাগে। তিনি এই সব জিনিসের ব্যবসা করতেন। আর শিপ ব্রোকার ইজ আ কাইন্ড অফ এনর্মাস শপকিপার্স অফ শিপ, বিশাল জাহাজ সংক্রান্ত জিনিসের দোকানদার হয় আসলে সে। অ্যান্ড বাই ফার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম ইজ সাপ্লাইজ টু দেম ইজ টু ফুয়েল অন উইচ দ্য শিপ ইঞ্জিনস রান। ইন দোজ ডেজ অনলি কোল। এবং সবচেয়ে বড় জিনিস যে ব্যবসা শিপ ব্রোকাররা করতো সেটা হচ্ছে জাহাজ যেতে চলে, ফুয়েল। তখন জাহাজ কয়লায় চলতো, তাই তিনি কয়লা প্রচুর বিক্রি করতেন। হি সেট আপ আ শিপ ব্রোকিং ফার্ম অ্যাট কার্ডিফ অফ সাউথ ওয়েলস। সাউথ ওয়েলসের কার্ডিফে তিনি একটি শিপ ব্রোকিং ফার্ম, একটা এলাকা তৈরি করেছিলেন, একটা নির্দিষ্ট জায়গা যেখানে তার কাছে যারা জিনিস নিতে আসতো সব ওইখানে পেত। মাই ফাদার মেট মাই মাদার সোফি ডিউরিং দ্য সামার ইন 1911 অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার। আমার বাবা আমার মায়ের সঙ্গে দেখা হয়েছিল 1911 এক গ্রীষ্মকালে এবং তিনি খুব শিগগিরই বিয়ে করে নেন। আমার মার পুরো নাম ছিল সোফি ম্যাগাডেনাল হ্যাসেলবার্গ। ইন 1918 when I was 2, যখন লেখকের 2 বছর বয়স, we all moved into an imposing country mansion beside the village of Radir, about 8 miles north from Cardiff. কার্ডিফের থেকে 8 মাইল দূরে তিনি 1918 সালে, যখন লেখকের 2 বছর বয়স, তারা একটা অসাধারণ গ্রামীণ এলাকায় একটা সুন্দর বাড়ি কিনে তার বাবা চলে গেছিলেন। কোথায়? বিসাইড দ্য ভিলেজ রাডির গ্রামের পাশে, অ্যাবাউট 8 miles নর্থ ফ্রম কার্ডিফ থেকে 8 মাইল দূরে। আই রিমেম্বার ইট ওয়াজ আ মাইটি হাউস উইথ টারেটস অন দ্য রুফ। একটা বিশাল বাড়ি, মাথায় একটা বিশাল
মানে টারেট, আমাদের এখানে চিলকোঠার ঘর বলে, কিন্তু ওখানে টারেট মানে চিলকোঠার ঘর নয়, ওখানে একটা বিল্ডিংয়ের মাথায় একটা টাওয়ারের মতো বড় অংশ থাকে, অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লনস অ্যান্ড টেরেস অল রাউন্ড ইট, এবং বাড়ির সামনে একটা বড় খোলা অংশ, পেছনে খোলা অংশ, বাগান, অনেক কিছু ছিল। দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্ম অ্যান্ড উডল্যান্ডস, মাইলের পর মাইল সব কৃষি খামার ছিল, উডল্যান্ডস ছিল, জঙ্গলভূমি ছিল, অ্যান্ড আ নাম্বার অফ কটেজ ফর দ্য স্টাফস, এবং যারা কাজ করে তাদের জন্য বাড়িও ছিল। ভেরি সুন দ্য মেডো ওয়ার ফুল অফ মিল্কিং কাউস, খুব তাড়াতাড়ি দুধ দেয় এরম গরুতে উপত্যকাটা ভরে গেছিলো। অ্যান্ড দ্য সাইডস ওয়ার ফুল অফ পিগস অ্যান্ড চিকেন রানস ওয়াজ ফুল অফ চিকেন্স, এবং মুরগিতে ভরে গেছিলো, শুয়োরে ভরে গেছিলো, মানে বন্য প্রাণীতে, মানে ডোমেস্টিক অ্যানিমালসে ভরে গেছিলো। দেয়ার ওয়ার সেভারাল হর্সেস ফর পুলিং দ্য প্লাউজ, এবং লাঙল টাঙার জন্যে অনেক ঘোড়াও ছিল ওখানে। অ্যান্ড দ্য হে ওয়াগনস মানে খড় কেটে বয়ে নিয়ে যাওয়ার জন্য যে গাড়িগুলো। অ্যান্ড দেয়ার ওয়াজ এ প্লাউম্যান, একজন কৃষক ছিল যে লাঙল টানতো। অ্যান্ড আ কাউম্যান, একজন গরু দেখভাল করার জন্য একজন লোক ছিল। অ্যান্ড আ কাপল অফ গার্ডেনার্স অ্যান্ড অল ম্যানার্স অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ, এবং একজোড়া মানে দুজন মালি ছিল, এবং বাড়ির কাজকর্ম করার জন্য আরও অনেক ধরনের লোক ছিল, যে মানে বা বাড়ির প্রয়োজনীয় কাজ করার জন্য যত লোক দরকার সবটাই ছিল তাদের। তখন লেখকের বাবা একজন বড় ব্যবসায়ী, ফলে তার হাতে প্রচুর পয়সাও ছিল এগুলো বহন করার মতো। ফলে বড় বাড়ি, বড় বাগান, বড় উপত্যকা, স্টাফদের কোয়ার্টার, বাড়িতে পর্যাপ্ত চাকর বাকর, পর্যাপ্ত চাষ করার লোকজন, এভরিথিং ওয়াজ দেয়ার। ইন 1920, when I was still only 3, যখন তার 3 বছর বয়স, my mother's eldest child, my own sister Astrid, died from appendicitis. আমার মায়ের সবথেকে বড় সন্তান, আমার দিদি, সে অ্যাপেন্ডিসাইটিসে মারা যায়। She was 7 years old when she died. তার দিদির 7 বছর বয়স ছিল যখন সে মারা যায়। Astrid was far and away my father's favorite, এবং তার বাবার খুব প্রিয় পাত্রী ছিল। He adored her beyond measures, and her sudden death left him literally speechless for days afterwards. তাকে প্রচণ্ড ভালোবাসতেন, তার প্রশংসাতে সে বিভোর হয়ে থাকতেন, এবং তার ফলে তার মৃত্যুর পরে সে কিছুদিন আর কথাই বলতে পারেনি, বাকরুদ্ধ হয়ে গেছিল। He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. এবং এত দুঃখ পেয়েছিলেন, এত আঘাত পেয়েছিলেন যে তার কয়েক মাস পরে তার নিউমোনিয়া হয়েছিল, কিন্তু সেই নিউমোনিয়ার প্রতিও তিনি নজর দেননি, এবং তিনি ওই রোগ ভোগটা স্বীকার করে নিয়েছিলেন। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, যদি তাদের পেনিসিলিন থাকতো সেই সময়, নাইদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ থ্রেট, বাট নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। তখন নিউমোনিয়া এবং অ্যাপেন্ডিসাইটিস সারানোর মতো কোনো জাদুকরি অ্যান্টিবায়োটিকও ছিল না, পেনিসিলিনও ছিল না, ফলে এই দুটো রোগ হলে মৃত্যু অনিবার্য ছিল। হি ওয়াজ থিঙ্কিং, সে ভাবছিল, আই ওয়াজ কোয়াইট শিওর অফ হিজ বিলাভেড ডটার, মানে লেখক শিওর যে তার মৃতা মেয়ের জন্য তিনি সবসময় ভাবতেন। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, এবং তিনি স্বর্গে তার মেয়ের সঙ্গে যোগদান করার জন্যে তিনি প্রস্তুত ছিলেন। আসলে তিনি মেয়ে মারা যাওয়ার পরে তিনি মারা যেতে চেয়েছিলেন, যে বেঁচে থাকতে চাননি, এবং তার ধারণা ছিল তিনি মারা গেলে তার মেয়ের সঙ্গে তার দেখা হবে। সো হি ডাইড, এবং সে মারা গেছিল। হি ওয়াজ 57 years old, 57 বছর তার মাত্র বয়স হয়েছিল। মাই মাদার হ্যাড নাও লস্ট আ ডটার অ্যান্ড আ হাজব্যান্ড অল ইন দ্য স্পেস অফ ফিউ উইকস, কয়েক সপ্তাহের মধ্যে মা তার মেয়ে এবং স্বামীকে হারিয়েছিলেন। Here he was suddenly having to face all alone and the gravest problem and responsibility. এবং এখন যেটা হলো, তাকে সব দায়িত্ব তাকে পালন করতে শুরু করতে হলো, এবং এটা তার কাছে একটা গভীর দায়িত্ব এবং গভীর দুঃখের বিষয় হলো। He had 5 children to look after. 5 জন সন্তান ছিল দেখভাল করার জন্যে। He sold the big house and moved to a smaller one a few miles away from Llandaff. এবং ল্যান্ডাফ থেকে কয়েক মাইল দূরে একটা ছোট্ট বাড়ি কিনলো, আগের বড় বাড়িটা বিক্রি করে দিল। It was called Cumberland Lodge,
অ্যান্ড ওয়াজ নাথিং মোর দ্যান আ প্লিজেন্ট মিডিয়াম সাইজ সাবারবান ভিলা। এটা একটা ছোট্ট আধা শহুরে জায়গার মফস্বলের একটা ছোট্ট মিডল সাইজ, মাঝারি সাইজের একটা বাড়ি, মানে তাদের থাকার জন্যে আগের বাড়ির তুলনায় ভীষণ ছোট, কিন্তু থাকার জন্য সেই মুহূর্তে যথেষ্ট ছিল, তাদের যা রোজগার, তাদের যা উপার্জন সেখানের জন্যে। সো ইট ওয়াজ ইন ল্যান্ডাফ 2 years later when I was 6 years old that I went to my first school. এবং ওই নতুন বাড়িতে ল্যান্ডাফে এসে 2 বছর বাদে সে তার প্রথম স্কুলে গেল। লেখক, দ্য স্কুল ওয়াজ কিন্ডারগার্টেন রান বাই 2 sisters. স্কুলটা ছিল কিন্ডারগার্টেন। কিন্ডারগার্টেন স্কুল মানে হচ্ছে যেখানে পড়া কম হয়, খেলাধুলো বেশি হয়। মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার, এই হচ্ছে দুজন টিচারের নাম। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলম ট্রি হাউস, এবং স্কুলটার নাম ছিল এলম ট্রি হাউস। ইট ইজ অ্যাস্টনিশিং হাউ দ্য লিটল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ান্স লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8. এটা খুব বিস্ময়কর যে 8 বছর আগের বয়সের আগের ঘটনা বাচ্চারা কী করে মনে রাখে। আসলে উনি কী করে মনে রেখেছিলেন সেটা বলতে গিয়ে এটা বলেছেন, আই ক্যান টেল ইউ অলস অফ দ্য থিংস দ্যাট হ্যাপেন টু মি ফ্রম 8 onwards. আমি 8 বছর বয়সের পরে যা যা ঘটেছে তা আমি কিন্তু ভীষণভাবে বলে দিতে পারি, বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট। কিন্তু তার আগে সব ঘটনা অত গড়গড় করে বলতে পারি না, কিছু বলতে পারি। আই ওয়েন্ট ফর আ হোল ইয়ার টু এলম ট্রি বাট আই ক্যান নট রিমেম্বার হোয়াট মাই ক্লাসরুম লুক লাইক। আমি প্রায় 1 বছর স্কুলটাতে গেছিলাম, কিন্তু ক্লাসরুম কীরকম দেখতে আমার মনে ছিল না, মনে নেই আর কি। নট ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড অর মিস টাকার। তার যে টিচারের মুখও তার মনে নেই। অলদো আই এম শিওর দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং, কিন্তু তুমি নিশ্চিত যে টিচার দুজন মিষ্টি ছিলেন এবং সবসময় হাসতেন, হাসি মুখে সবসময় শিশুদের সঙ্গে মিশতেন। আই ডু হ্যাভ আ ব্লাড মেমোরি অফ সিটিং অন দ্য স্টেয়ার্স, আমার আবঝা একটা স্মৃতি আছে, আমি সিঁড়িতে বসে আছি, ট্রাইং ওভার অ্যান্ড ওভার এগেইন টু টাই ওয়ান অফ মাই শু লেসেস, বারবার চেষ্টা করছি আমার একটা জুতোর ফিতে লাগানোর। বাট দ্যাট ইজ অল দ্যাট কামস ব্যাক টু মি অ্যাট আ ডিস্টেন্স দ্য স্কুল ইটসেলফ। এই এলম ট্রির সম্বন্ধে প্রথম বছরের এই হচ্ছে আমার সেরা স্মৃতি বা একমাত্র স্মৃতি, আর কিছুই সেইভাবে মনে নেই, বাকিটা আবছা। On the other hand, I can remember very clearly the journey I made to and from the school because they were so tremendously exciting. কিন্তু স্কুলে যাওয়া আসার পথটা আমার এত উত্তেজক, এত রোমাঞ্চকর ছিল যে আমার খুব মনে আছে। গ্রেট এক্সাইটমেন্ট, প্রচণ্ড রোমাঞ্চকর, প্রচণ্ড উত্তেজক, is probably the only thing that really interests a 6 years old boy and it sticks in his mind. এবং এই প্রচণ্ড উত্তেজনা এবং রোমাঞ্চই মনে হয় সম্ভবত একটা 6 বছরের বাচ্চার স্মৃতিকে 6 বছরের বয়সে ঘটে যাওয়া ঘটনার একটা বাচ্চার স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে আছে। ইন মাই কেস, আমার ক্ষেত্রে দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড রাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। তার ক্ষেত্রে নতুন ট্রাইসাইকেল ছিল, মানে 3 চাকার যে সাইকেলগুলো। I rode to school on it every day with my elder sister riding on her. রোজ ওইটা করে স্কুলে যেত। এল্ডার সিস্টার তারটা চালাতো, লেখক তারটা চালাতো। No grown-ups came with us. And I can remember, so vividly, how the two of us used to go racing at enormous speed down the middle of the road, and then, most glorious of all, when we came to a corner, we would lean to one side and take it on 2 wheels. এবং কী রোমাঞ্চকর ছিল, বড়রা কেউ তাদের সঙ্গে আসতো না, তারা প্রচণ্ড গতিতে ডাউন হিল মানে নিচের দিকে চালিয়ে যেত, এবং চালাতে চালাতে একটা সময় ট্রাইসাইকেল তো চাকার এক পাশে আরেকটা চাকা দিয়ে ব্যালেন্স করা থাকতো, তারা একটা সময় 2 চাকায় চলতে শুরু করতো, তৃতীয় চাকার সাহায্য লাগতো না। এটাও তাদের কাছে একটা দারুণ রোমাঞ্চের বিষয় ছিল, আসলে তারা সাইকেল চালাতে শিখে যাচ্ছিল। All this, you must realize, was in a good old days when the sight of the motor car on the street was an event. কিন্তু এটা মনে রাখতে হবে, এই সব জিনিস কিন্তু ঘটেছিল তখন যখন রাস্তায় মোটর সাইকেল একটা ঘটনা ছিল। আসলে মোটর সাইকেল প্রায় ছিল না, মোটর কার তখন প্রায় ছিলই না, তাই তারাই স্বাধীনভাবে এই ট্রাইসাইকেল চালিয়ে স্কুলে যেত আসতো, এবং স্কুলে যাওয়া আসার পথে তারা আসলে বাইসাইকেল চালানো শিখে গেছিল। ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টাইনি চিলড্রেন টু গো ট্রাইসাইক্লিং অ্যান্ড হুপিং দেয়ার ওয়েজ টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে। এবং হাইওয়ে মানে
প্রশস্ত রাস্তা যেখান দিয়ে বড় বড় গাড়ি যায়, সেইখান দিয়েই তারা এই ট্রাইসাইকেল চালিয়ে স্কুল যেত এবং ফিরত। এবং এই যাওয়া আসার পথে তারা একদিন ট্রাইসাইকেল থেকে বাইসাইকেল চালানো শিখে গেছিলো। যদিও 3 নম্বর চাকাটাতে সাইকেলে লাগানো ছিল, কিন্তু সেটা তাদের তার সাহায্য তাদের লাগতো না। সো মাচ দেন ফর মাই মেমোরিজ অফ কিন্ডারগার্টেন 62 years ago, 62 বছর আগে। এই হচ্ছে আমার সেই স্কুলের স্মৃতি। আজকে কবির 62 বছর বয়স, লেখকের 62 বছর বয়স। তিনি সেই স্কুলের স্মৃতি, 6 বছর বয়সের স্মৃতি তিনি চালনা করছেন এবং তিনি লিখছেন। ইট ইজ নট মাচ বাট ইট ইজ অল দেয়ার ইজ লেফট। এটা অনেক কিছু নয়, অনেক কিছু মনে আছে এরকম বিষয় নয়, কিন্তু যেটুকু মনে আছে সেটাই হচ্ছে এই ঘটনাটা স্কুলের। তাহলে তার 6 বছর বয়সের কোন দুটো ঘটনা ভীষণভাবে মনে আছে? টিচারদের মনে নেই, টিচারদের মুখ মনে নেই, শুধু মনে আছে তারা খুব স্মাইলিং এবং তারা খুব মিষ্টি দেখতে ছিল। তার মনে আছে দুটো ঘটনা, একটা হচ্ছে জুতোর ফিতে বাঁধতে পারছিল না সিঁড়িতে বসে বসে, আর তার দিদির সঙ্গে সে ট্রাইসাইকেল করে হাইওয়ে দিয়ে স্কুলে ট্রাইসাইকেল চালিয়ে স্কুলে যেত এবং আসতো। এবং এই ট্রাইসাইকেলের ওই হাইওয়ে, যেহেতু হাইওয়েতে মোটর গাড়ি 4 চাকার সংখ্যা ছিলই না প্রায়, সেই জন্যে তারা ওই হাইওয়ে দিয়ে নিশ্চিন্তে চালিয়ে স্কুলে যেত এবং চালিয়ে ফিরতো। এবং ফিরতে ফিরতে একদিন ট্রাইসাইকেল দিয়ে যে ভ্রমণ তারা শুরু করেছিল, সেটা আজকে তাদের তার যেটুকু মনে আছে এটা বাইসাইকেল চালানো শেখা হয়ে গেছিল। সুন্দর গল্প, সুন্দর স্মৃতিচারণা। প্রত্যেকের জীবনেই এরকম গল্প, এরকম ঘটনা এরকম আছে। আমরা অলস সময় বসে মনে করলে আমাদের সবারই মনে পড়বে, যেরকম 6 বছর, 7 বছর, 8 বছর বয়সে আমরা কী কী করেছি, কেউ কার দিদির সঙ্গে, কেউ কার দাদার সঙ্গে, বন্ধুদের সঙ্গে। এবং এগুলো সবসময় ভীষণ আনন্দদায়ক এবং এগুলো আমরা সবসময় মনে করে থাকি। হয়তো লেখকের মতো নথিবদ্ধ করি না, লিখি না, কারণ আমরা অধিকাংশই লেখক, কবি বা উপন্যাসকার নই। যারা লেখক, কবি, উপন্যাসকার তারা তাদের জীবনের এই সব গল্প লেখেন এবং আমরা পড়ার সময় আমাদের জীবনের সঙ্গে মিলে যায় যখন, তখন আমরা এগুলোকে খুব পছন্দ করি, আমরা বারবার পড়ি, এগুলো নিয়ে আলোচনা করি। এই জন্যেই এই ধরনের গল্প খুব উপভোগ্য।